আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে অধ্যায়ের যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে অনুশীলনী, সেটি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নটি দেখে আসি। দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির মূল কারণ হলো সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন। মূল কারণ হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন। কথাটি উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো আসলে এই যে সামাজিক বিশৃঙ্খলা এটি থেকেই কিন্তু আসলে এই যে প্রশ্নে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে, এই সামাজিক সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখো সমাজে প্রচলিত যে আচার আচরণ, রীতিনীতি, প্রথা এবং এই সব কিছু প্রভৃতি নিয়ন্ত্রণে যখন আসলে ব্যতিক্রম ঘটে, তখনই কিন্তু আসলে সামাজিক বিশৃঙ্খলাটা আসলে ঘটে। হ্যাঁ, তো সামাজিক বিশৃঙ্খলা আসলে তখনই প্রতীয়মান হবে যখন ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাব যখন হ্রাস পাবে। অর্থাৎ দেখো বলেছে যে সামাজিক রীতিনীতি যখন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন মানুষের নৈতিক অবনতি শুরু হয়। আর নৈতিক অবনতি ব্যাপক আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন শুরু হয়। ঠিক আছে, তো দেখো এখানে কিছু ইয়ার কথা বলা হয়েছে, কিছু হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি অর্থাৎ নৈরাজ্যের অন্তর্ভুক্ত কিছু বিষয়ের কথা বলা হয়েছে। সেগুলো কি কি দেখো তো। কিশোর অপরাধ, সেগুলো হচ্ছে কিশোর অপরাধ, মাদকাসক্তি, অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, আইন শৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাস, তারপর রাহাজানি, শিশুশ্রম, শিশুদের প্রতি অবহেলা, হত্যা। হ্যাঁ, এই প্রভৃতি কিন্তু সমাজের এক একটি ভাঙন, এবং এই যে ভাঙন, এই ভাঙনের ফলেই কিন্তু সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। এবং এই যে সামাজিক বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার ফলেই কিন্তু আসলে সামাজিক যে নৈরাজ্য, সেই সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়। তো দেখো শেষে বলেছে যে অতএব সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির মূল কারণ সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন। অর্থাৎ দেখো এই যে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙনের কথা বলছি আমরা, এই সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন ব্যতীত কখনোই কিন্তু আসলে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় পরস্পর সম্পর্কিত ধারণা, দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো উত্তরে বলেছে যে সমাজ পরিবর্তনের সাথে মূল্যবোধ পরিবর্তনের সম্পর্ক রয়েছে। সমাজে যখন শিক্ষা, উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন ও প্রযুক্তির বিকাশ ঘটে, তখন মূল্যবোধেরও কি হয়? মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। মূল্যবোধের এই পরিবর্তন কিন্তু আসলে ইতিবাচক এবং নেতিবাচক দুটোই কিন্তু হতে পারে। ঠিক আছে, কিন্তু দেখো সমাজে যখন এই যে ইতিবাচক পরিবর্তন হয়, এই ইতিবাচক পরিবর্তন কিন্তু আসলে সমাজ অনুমোদিত, কিন্তু যখন নেতিবাচক পরিবর্তন হচ্ছে, সেই নেতিবাচক পরিবর্তন কিন্তু আসলে সমাজে অনুমোদিত নয়। অর্থাৎ তখনই কিন্তু আসলে এই যে নৈতিক যে অবক্ষয় বা সেটি কিন্তু আসলে মূল কারণ হিসেবে দায়ী থাকছে। তো দেখো এখানে বলা হয়েছে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ফলে দেখো এখানে বলা হয়েছে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলেও সামাজিক বিশৃঙ্খলা বা অসঙ্গতি বেড়ে যায়। ফলে কি হয়? ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। তাছাড়া সমাজে আইনের শাসনের দুর্বলতা ও অভাব, মানুষের সহনশীলতার অভাব এবং বিশৃঙ্খল পরিবেশের কারণেও মূল্যবোধের অবক্ষয় ঘটে। অর্থাৎ সামাজিক যে বিশৃঙ্খলা রয়েছে, সামাজিক অসঙ্গতি অর্থাৎ কি সমাজের যে অস্বাভাবিক পরিস্থিতি, এটি, তারপরে হচ্ছে কি সামাজিক নৈরাজ্য, এই সব কিছুই কিন্তু আসলে এই সব কিছুর কারণেই কিন্তু আসলে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। ঠিক আছে, এই যে দেখো ধর্মীয় অপব্যাখ্যাও কিন্তু আসলে মানুষকে মূল্যবোধহীন পথে পরিচালিত করতে পারে। যেমন দেখো এখানে বলেছে যে কোনো বিষয়ে ফতোয়া জারির মাধ্যমে দৌড়া মারা মূল্যবোধ পরিপন্থীমূলক কাজ, যা সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অতএব সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়, এই দুটি জিনিস আসলে একদম পরস্পর সম্পর্কিত। তো এই ধারণাতে আসলে কোনো সন্দেহ নেই। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে সামাজিক নৈরাজ্য এবং মূল্যবোধের অবক্ষয়, এই দুটি কিন্তু আসলে পরস্পর সম্পর্কিত একটি ধারণা।
ঠিক আছে, তো এই ছিল আসলে আমাদের 2 নম্বর প্রশ্ন। এবারে দেখো 3 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনার অধিক শিকার কথাটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। দেখো, সড়ক দুর্ঘটনা পৃথিবীর কিন্তু সব দেশেই ঘটে থাকে, তবে যে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু সড়ক দুর্ঘটনার যে পরিস্থিতি বা পরিণতি এটা কিন্তু আসলে অত্যন্ত ভয়াবহ। হ্যাঁ, এবং বর্তমানে আমরা পেপার পত্রিকা খুললেই কিন্তু অহরহ সড়ক দুর্ঘটনা বিভিন্ন নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, বাংলাদেশের সমাজ জীবনে সমস্যা হচ্ছে সৃষ্টি করছে আসলে নানামুখী আর্থসামাজিক প্রতিবন্ধকতা, যা আসলে মানসিক সমস্যাকেও প্রভাবিত করছে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে যে চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তা ত্রুটি এবং দুর্বলতা জনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা, তাই হচ্ছে আসলে কিন্তু সড়ক দুর্ঘটনা। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে যে বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। তবে উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার অধিক শিকার। আচ্ছা, কেন এই উপার্জনক্ষম ব্যক্তি এবং কর্মক্ষম ব্যক্তি যাকে আমরা বলছি, তারা কেন এই সড়ক দুর্ঘটনার হচ্ছে অধিক শিকার? কারণ কি বলতো? কারণ হচ্ছে পেশাগত কারণে তাদের কিন্তু প্রতিনিয়তই এবং প্রতিদিনই কিন্তু আসলে সড়ক পথে কি করতে হয়? যাতায়াত করতে হয়, সড়ক পথে চলাচল করতে হয়। এ কারণে তাদের কখনো কখনো কিন্তু আসলে রাস্তা পারাপারের সময় তারা কিন্তু আসলে কি হচ্ছে? তারা হচ্ছে দুর্ঘটনার শিকার হচ্ছে। ঠিক আছে, বস্তুত দেখো, এই যে কর্মক্ষমরা, এরাই কিন্তু আসলে সংসার পরিচালনার জন্য বিভিন্ন পেশায় কিন্তু আসলে নিয়োজিত থাকে, এবং এই যে পেশাগত কারণে তারা আসলে কি হচ্ছে? যাতায়াত করতে গিয়ে আসলে এই যে এই সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে পতিত হচ্ছে। দেখো এখানে বলা হয়েছে যে হাইওয়ে পুলিশ বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এক পরিসংখ্যানে দেখা যায় দুর্ঘটনায় পতিত ব্যক্তিদের 24% লোকের বয়স 15 বছরের নিচে। তাহলে কি 24% লোকের বয়স কত বছরের নিচে? 15 বছরের নিচে। এবং 39% লোকের বয়স 16 থেকে 50। কত? 16 থেকে 50 বছরের মধ্যে। কত পার্সেন্ট লোকের বয়স? 39% লোকের বয়স। দেখো এখানে বলেছে যে তাছাড়া বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষণা ফলাফলে দেখা যায় যে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রধান শিকার হচ্ছে কারা? উপার্জনক্ষম ব্যক্তিরা মানে যারা হচ্ছে উপার্জন করছে, তারাই কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে। আর যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত বা নিহত হন, সে পরিবারের সদস্যদেরকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। সড়ক দুর্ঘটনায় সরকারকে স্বল্প, মধ্যম এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা উচিত, যা এখন আসলে সময়ের দাবি রাখছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকলকে ধন্যবাদ অনেক।